হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প অনুভূতির সুপ্তক্ষণে, লেখিকা কায়নাত আফরিন মাইশা, পর্ব 10। মেহেরের প্রশ্নকে উপেক্ষা করে আদ্রাপ মেহেরের হাত ধরে সরাসরি ঘরের ভিতর প্রবেশ করে। আদ্রাপের এসব কাজ মেহেরে কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। এদিকে প্রভাও যেন হতভম্ব হয়ে গেছে। আদ্রাপকে সে বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি এত রাতে? ওয়ালাইকুম আসসালাম। কী করবো বলো? বউকে না দেখলে আমার আবার ঘুম আসে না। মিটমিটিয়ে হাসে প্রভা। আবার মেহেরের তো যেন বুকটা ধুকপুক করছে। না বলে মেহের এ বাড়িতে এসেছে, আর আদ্রাপ কিছু বলবে না তা অসম্ভব। আদ্রাপের শান্তশিষ্টতার চরম প্রমাণ এমনিতেও আজ দুপুরে ভালো মতো পেয়ে গেছে। আদ্রাপ প্রভার সাথে কথা শেষ করে মেহেরের হাত টেনে নিয়ে যায় মেহেরের রুমে। দরজা সশব্দে লাগাতে মেহের এবার মনে হচ্ছে যে কোনো সময় যেন সে হার্ট অ্যাটাক করে মরে যায়। আদ্রাপ তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এগিয়ে আসে মেহেরের দিকে। আদ্রাপকে এভাবে এগোতে দেখে মেহের এক পা করে পিছিয়ে যাচ্ছে। মনে শুধু একটা আতঙ্কই জেগে উঠছে, রাগের বশে থাপ্পড় টাপ্পড় মারবে নাকি। একসময় মেহেরের পিঠ পেছনে বুকশেল্ফের সাথে ঠেকে গেলে থেমে যায় সে। আদ্রাপ একটা নিরাপদ দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। গহীন কণ্ঠস্বরে সে বলে ওঠে, এখানে কি করছো? মানে? আমি বলছি, তুমি এখানে কি করছো? আমার জানা মতে এই সময় তো তোমার আমার রুমে থাকার কথা। তো? আদ্রাপের প্রশ্নগুলো মেহেরের কাছে জটিল অঙ্কের মতো মনে হচ্ছে। ঠিক কী উত্তর দেবে এটা ভেবে পাচ্ছে না। তবুও এক বুক সাহস নিয়ে সে বলে ওঠে, আমার বাবার বাড়ি এটা, আমি যখন খুশি তখন আসতে পারবো। মেয়েরকে কথা শেষ করতে না দিয়ে ওর কাছে গিয়ে হাত দুটো সেলফের সাথে চেপে ধরে সে। মেয়ের সাহস যেন এবার উড়ে গিয়েছে স্বচ্ছ পদধূলির মতো। আদ্রাপের ওই গহীন কালো চোখ রয়েছে অজস্র রাগ চিলিয়ে সে বলে ওঠে, তুমি যখন খুশি তখন আসতে পারবে না মিহু। আর সাহস কী করে হলো তোমার উইদাউট মাই পারমিশন তুমি এখানে আসছো? আমি কিছু বলি না বলে ওড়াউড়ি শুরু করছো? এটুকু বলেই মেহেরের কাছে থেকে দূরে সরে আসে আদ্রাপ। কপালের সামনে পড়ে থাকা চুলগুলো এক হাত দিয়ে পিছনে ফেলে অনবরত নিঃশ্বাস ফেলতে থাকে। আর মেহের তো মোমের ন্যায় দাঁড়িয়ে আছে। আদ্রাপ আবারও বলে ওঠে, ফোন কোথায় তোমার? মেহের নিশ্চুপ। ফোন কোথায় তোমার? বন্ধ। মোবাইল কি বন্ধ রাখার জিনিস? চেক করে দেখো তো, কতগুলো কল দিয়েছি বাট নট রিচেবল। আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। বাড়িতেও আম্মুকে ছাড়া কাউকে বলিনি। 12টার সময় যখন বাসায় পৌঁছে দেখি তুমি নাই, আমার অবস্থা কী হয়েছিল জানো? জামা কাপড় না পাল্টেই আমি এখানে এসে পড়েছি। আর তুমি? পায়ের ওপর পা তুলে মুভি দেখতে ব্যস্ত। আদ্রাপের কথাগুলো মেহেরকে প্রতিবারই ভাবনায় ফেলে দেয়। এই প্রথম একজন মানুষের সাথে কথায় পেরে উঠবে না সে, কখনোই পারবে না, এটা মনে স্থির করে নিয়েছে সে। তো এবার বলো, তোমায় কি শাস্তি দেব? আদ্রাপের কথা শুনে গায়ে যেন হিম ধরে গিয়েছে মেহের। আদ্রাপের ভ্রু নাচানোর দৃশ্য দেখে যেন আরো ভয়ের বিষয় মনে হচ্ছে মেহেরের কাছে। আমতা আমতা করে সে বলে ওঠে, সে শাস্তি? কিসের শাস্তি? কোন শাস্তি? কেন শাস্তি? এত প্রশ্ন শুনে আদ্রাপের ঠোঁটে বাঁকা হাসি সঞ্চার হয়। মেয়ের কাছে গিয়ে দুপাশে হাত রেখে গভীর দৃষ্টি দেখতে থাকে মেহেরের মায়াবী মুখটি। আদ্রাপ বলে ওঠে, আমার না বলে এখানে আসার শাস্তি? হ্যাঁ, তুমি বললেই হলো। আমিও কিছু বলছি না বলে মনে করো না যে আমি আর সেই দুঃসুরানি থেকে ভিজে বিড়াল হয়ে গেছি। আমার যেখানে মন চায় সেখানে যাব। তুমিও তোমার কাছে আর যাচ্ছি না। ভেবে বলছো তো? দাঁতে দাঁত চেপে মেহেরের কাছে এই প্রশ্নটি ছুঁড়ে মারে আদ্রাপ। মেয়ের মনে মনে একটু ভয় পেলেও তা প্রকাশ করে না। প্রতি উত্তরে সে বলে ওঠে, অবশ্যই ভেবে বলেছি। আর তুমি প্লিজ এখানে যাও। আদ্রাপ কোনো উত্তর না দিয়ে পাশের ফুলদানিটা উঠিয়ে ঠাস করে ফ্লোরে ছুঁড়ে মারে। নিজের চোখে দৃষ্টি স্থির করে রেখেছে সে মেহেরের চোখের দিকে। মেহেরও একটু ভয় পেয়ে যায়। আদ্রাপের চোখের ভাষা সে বুঝে উঠতে পারছে না। কেমন যেন অনুভূতি শূন্য হয়ে আছে আদ্রাপের চোখগুলো। সাধারণত মানুষের অঙ্গভঙ্গি থেকে অনুমান করা যায় যে সে মানুষ মনে মনে কী ভাবছে, কিন্তু আদ্রাপের ক্ষেত্রে তা একেবারে ভিন্ন। আদ্রাপ প্রকাশ করে এক বিষয় আর মনে আবদ্ধ রাখে অন্য বিষয়ে, যা যে কোনো মানুষকে বিভ্রান্তে ফেলতে পারে। আদ্রাপ এবার বলে ওঠে, ওকে ফাইন, থাকো তুমি তোমার মতো। মেহেরকে আর কোনো সুযোগ না দিয়ে আদ্রাপ চলে যায়। মেহের এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। আদ্রাপের এভাবে চলে যাওয়াতে অজান্তে ওর বেশ খারাপ লেগেছে। রাতের গভীরতার সাথে সাথে মানুষের জমজমাট বাড়তে থাকে বিভিন্ন নাইট ক্লাবে। এমনি একটা ক্লাবে একের পর এক পেগ নিয়ে যাচ্ছে শাওন। হুইস্কির টেবিলটার সামনে অগোছালোভাবে বসে আছে সে। আশেপাশে অনেক যুবক যুবতীরাই নিজেদের মধ্যে ডান্স করতে মগ্ন। আবার কেউ কেউ তো
হুইস্কির নেশাটা একেবারে মাথায় চড়ে বসেছে শাওনের। মেয়েটিকে শাওনের খুবই পরিচিত মনে হচ্ছে। যেন মনে হচ্ছে তার তিক্ত অতীতের সাথে কোনো যোগসূত্র আছে মেয়েটির। বারবার ওর চোখের সামনে এসে পড়ছে মেহের নামের ওই মেয়েটির থাপ্পড় দেওয়াটা। আদ্যাপ ওর কলার চেপে যেই কথাগুলো বলছিল সেগুলো মনে পড়তে হুইস্কির গ্লাসটি চাপ দিয়ে ভেঙে ফেলে সে। হাতের বাঁশ দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। শাওনের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে ওঠে, আনমনে সে বলে ওঠে, মন তো চাচ্ছে এখনই দুজনকে শেষ করে দে, কিন্তু এত সহজে ছাড়বো না তোমাদের। তিলে তিলে শেষ করব দুজনকে। হঠাৎ কোথা থেকে এক সুন্দরী মেয়ে হুট করে বসে পড়ে শাওনের কোলে। অন্য সবার কাছে বিষয়টি বিব্রতর মনে হলেও নাইট ক্লাবে এ দৃশ্য খুবই স্বাভাবিক। মেয়েটি মিহিসরে বলে ওঠে, হ্যালো বেবি, তোমার মতো এত সুন্দর ছেলে একা বসে আছে, এটা কি ভাবা যায়? সঙ্গ দেব নাকি কানের কাছে গিয়ে এক রাতের জন্য? শাওন সেদিকে ভ্রুক্ষেপ না করে আরও একটা পেগ নিয়ে বলে ওঠে, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। মেয়েটি এবার আস্তে করে শার্টের বোতাম খুলতে থাকে শাওনের। শাওন মেয়েটির এক হাতে চাপা দিয়ে আবারও বলে ওঠে, আই সেড জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। এটুকু বলেই মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় শাওন। বিষয়টিকে শাওন জাস্ট ঘৃণা করে। রাগে মুখ অনেকটা লাল হয়ে গেছে। এদিকে বারের সবাই অদ্ভুতভাবে তাকিয়ে আছে দুজনের দিকে। মেয়েটিও অপমানের কারণে নীরবে চলে যায় সেখান থেকে। শাওনের মনে শুধু একটাই আগুন জ্বলছে, মেয়ের। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। গল্প অনুভূতির সুপ্তকোণে লেখিকা কায়নাত আফরিন মাইশা, পর্ব 11। বিগত 3 দিন ধরে আত্মাপের সাথে কোনো যোগাযোগ না থাকায় মেহেরের মাথার নিউরন যেন বিধ্বস্ত হয়ে গেছে। এই ছেলেটা যে এত পরিমাণ জেদি হয়তো এই 3 দিন তার জীবনে না আসলে এই ইহকালে সে জানতে পারত না। আজ তাই তড়িঘড়ি করে তনু বেগমের সাথে ফিরে এসেছে আদ্যাপদের বাড়িতে। এখন আদ্যাপ বাসায় নেই, অফিসে গিয়েছে বলেই মেহেরের ধারণা। তাছাড়া এখন মাত্র সন্ধ্যা। আদ্যাপ আসবে প্রায় 9টার দিকে। সোফায় বসে বসে ঠোঁট কামড়াচ্ছে আর ভাবছে যে আদ্যাপের রাগটা কি করে কমানো যায়, কিন্তু তার ছোট্ট মস্তিষ্ক এর কোনো সমাধান দিতে পারল না। তনু বেগম মেহেরকে বারবার দেখছেন যে হচ্ছেটা কি। পরে সে বলে ওঠে, মেহের, কি ভাবছো? ভাবছি কিভাবে আপনার আদরের পুত্রটার মাথা ঠান্ডা করা যায়। মেয়ের কথাটি বিড়বিড়িয়ে বললেও তা বুঝতে পেরেছিলেন তনু বেগম। আনমনে হেসে ওঠে মেহেরের কথা শুনে। এভাবে বসে থাকলে কি আর হবে? এক কাজ করো, আদ্যাপের জন্য ওর পছন্দের খাবার বানিয়ে রাখো। পারবে তো? কথাই বলে খাবার নাকি শত্রুকে বন্ধু করতে পারে, আর আদ্যাপ তো ওই ধরনের কাছেও না। তবে ওর রাগটা কি ঠান্ডা করা যাবে না? মেহের এটা ভেবেই দাঁত কেলিয়ে একটা প্রশস্ত হাসি দেয়, যেন পিরামিডের ভিতরে প্রবেশের মানচিত্র উদ্ধার করেছে সে। আবেগে আপ্লুত হয়ে সে তনু বেগমকে বলে, মা, ফাটাফাটি একটা বুদ্ধি দিয়েছ। আচ্ছা বলো তো, কি রান্না করতে পারি? ওর পছন্দের খাবার কি? পোলাও, বিরিয়ানি নাকি খিচুড়ি? না রে মেহের, আদ্যাপ ঝাল তেমন একটা খেতে পারে না। ওর জন্য মিষ্টি আইটেম যেমন ফালুদা, গাজরের হালুয়া বা সুজির হালুয়া, পায়েস, ক্ষীর এগুলো বানাও, আর রাতে ভাত মাংস যা আছে ওগুলোই খাবে। মুখটা মলিন করে ফেলে মেহের। পায়েস ছাড়া মেহের আর কিছুই বানাতে পারে না। মুখ ফুলিয়ে বলে ওঠে, তোমার এক মেয়ে তো কম্পিটিশনে আমার সাথে ঝাল ফুচকা খেত, আর আরেক ছেলে দেখি ঝালই খেতে পারে না, কি ভয়ঙ্কর। মেহেরের কথা শুনে হেসে দেয় তনু বেগম। মেহেরের মাথায় হাত বুলিয়ে বলে, আরে আমি আছি না, তোমায় হালুয়া আর ফালুদা বানানো শিখিয়ে দেবো না? ফালুদা বানানো সহজ, সেখানে ডেকোরেটিংটাই আসল বিষয়, আর হালুয়া বানানো একটু ঝামেলাদায়ক। বাসায় তো গাজর নেই, তাই আজ সুজির হালুয়া বানিয়ে কেমন? একে একে পায়েস, ফেলুদা আর সবজির হালুয়া বানিয়ে মেয়ের নিজেকে বিধ্বস্ত বেশি মনে হচ্ছে। হাতে, নাকে, মুখে সব জায়গাতে সুজি দিয়ে মাখামাখি। নাকের ডগায় আর কপালে বিন্দু বিন্দু ঘাম থাকার কারণে সুজিগুলো একেবারে মুখের সাথে লেপ্টে আছে। কোনো ময়দা সুন্দরী থেকে মেহেরকে এখন কম কিছু মনে হচ্ছে না। তনু বেগম মেহেরের দৃশ্য দেখে হাসি চেপে রেখেছে। মেহের কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, মা, তুমি আমায় দেখে এভাবে হাসছো কেন? আমায় দেখতে কি পুরাই বেদের মেয়ে জ্যোৎস্না লাগছে? আয়নায় গিয়ে নিজের মুখ দেখো, রাতে গিয়ে দেখো কি অবস্থা করেছো। আমি এখনই গোসল করে আসছি, তাছাড়া আদ্যাপের আসতে এখন অনেক দেরি, আমি গেলাম। এই বলে মেহের হুড়মুড়িয়ে রান্নাঘর থেকে চলে আসে। আজ অফিস থেকে বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে আলতাফ। কাজ মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। সারাদিন এত প্রেশারে থাকার কারণে নিজেকে বেশ ভারসাম্যহীন লাগছে আলতাফের।
তাই বাড়িতে এসে তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার জন্য রুম চলে যায় সে। যদিও বাড়িতে ঢোকার সময় তনু বেগম কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু আদ্দাব তাকে সময় না দিয়ে বলে ওঠে, মা আমি ফ্রেশ হয়ে এসে কথা বলছি। নিজের রুমে প্রবেশ করতে অদ্ভুত এক কারণে মেহেরের গায়ের ঘ্রাণ আদ্দাবের নাকে আসতেই আদ্দাব একটু অবাক হয়। ঘরটা মোটামুটি আঁধারে চেয়ে আছে। লাইট জ্বালিয়ে কাউকে না পেয়ে নিশ্চিত হয় যে মেহের এখানে নেই। মেহেরের চিন্তাটা সে মাথা থেকে ঝেড়ে ফেলতে চাচ্ছে। দরজাটি লাগিয়ে নিজের শার্টটি খুলে আলমারি থেকে নিজের গেঞ্জি আর ট্রাউজার বের করতেই ওয়াশরুমে থেকে কারো দরজা খোলার শব্দ পায়। পিছনে ঘুরে আদ্দাব যেন রীতিমতো শকড হয়ে গেছে, কেননা তার সামনে স্বয়ং মেহের দাঁড়ানো। গোসল শেষে দরজা খুলে হঠাৎ আদ্দাবের সামনে পড়তে মেহের থমকে যায়। একবার নিজের দিকে তাকায় আর একবার আদ্দাবের দিকে তাকায়। জীবনে হয়তো এর থেকে জঘন্য কোনো পরিস্থিতিতে আদৌ পড়েছে কিনা মেহেরের তা মনে হয় না। মেহেরের গায়ে কোনো ওড়না নেই, এটাই স্বাভাবিক। 2 মিনিটের মাথায় যখন দুজনেই বুঝলো যে এখন তারা কোথায় আছে, এটা বুঝতেই সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে দুজনে। লজ্জায় মেহের মরে যেতে ইচ্ছে করছে, আর আদ্যাপও প্রচণ্ড পরিমাণে অস্বস্তিতে পড়েছে। যখন বুঝলো যে মেহেরের গলার সাউন্ডটা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাচ্ছে, আদ্যাপ সাথে সাথে মেহেরের মুখ চেপে ধরে মিহি কণ্ঠে বলে ওঠে, আরে থামো তো, আমি চিল্লানো থামালো তুমি থামছো না কেন? মেহেরের মন চাচ্ছে আদ্যাপের মাথাটা ফাটিয়ে দিতে। একে তো উইদাউট শার্ট ছেলেটা ওর সাথে চিপকে আছে, আবার অন্যদিকে ওর মুখ চেপে প্রশ্ন করে যাচ্ছে। ইশারায় আদ্যাপকে মুখটা ছাড়তে বললে ছেড়ে দেয় আদ্যাপ। মেহেরের এবার লজ্জা লাগছে, প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগছে। সে তো চেয়েছিল আদ্যাপের রাগ ভাঙাতে, কিন্তু এ পরিস্থিতি সে পড়ে যাবে মেহের তা আন্দাজ করতে পারেনি। তুমি এখানে কি করছো? আদ্যাপের প্রশ্ন শুনে মেহের ওর দিকে তাকায়। আদ্যাপ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। মেহের কোনো উত্তর না দিলে আদ্যাপ মেহেরের কাছে এসে পড়ে। এমনিতেও আদ্যাপকে এমনভাবে দেখতে মেহের অভ্যস্ত না, তাই কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, একটু দূরে সরো প্লিজ, এভাবে সামনে আসছো কেন? মেহেরের কথায় আদ্যাপ ভ্রুক্ষেপ না করে মেহেরের দুপাশে দেওয়ালে হাত দিয়ে নিজের কাছে আবদ্ধ করে নেয়। আদ্যাপের চোখে মুখে লজ্জা অস্বস্তি সব কিছু ছেড়ে এবার প্রখরতা বর করছে। আদ্যাপ মেহেরকে বলে ওঠে, আমি সরবো না, আগে বলো তুমি এখানে কেন? খুব তো বলেছিলে জীবনেও তো আমার কাছে আসবে না, তাহলে? আরে ওটা তো রাগের কথাই বলে দিয়েছিলাম, মুখ ছোট করে। আদ্যাপ কিছু বলতে যাবে মেহেরকে এই অবস্থায় দেখে চোখ সরিয়ে ফেলে মেহেরের কাছ থেকে। পাশের থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে ওঠে, তোমায় পরে দেখছি। আদ্যাপ সশব্দে ওয়াশরুমের দরজা লাগাতেই মেহের যেন এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ডাইনিং টেবিলে এত খাবারের ভার দেখে আদ্যাপ মুখে অবাকের রেশ দেখা যাচ্ছে। আদ্যাপের বাবা বলে ওঠে, বাবা আজ তো দেখি আদ্যাপের সব পছন্দের খাবার বানানো হয়েছে, মেহের বানিয়েছে? তনু বেগমের উত্তর শুনে আদ্যাপ মেহেরের দিকে তাকায়। মেহেরের বিনিময়ে একটা মেয়েকে হাসি দিতেই আদ্যাপ চোখ ফিরে নেয়। মেহের এতে খুব অপমান মতো হয়েছে। মনে মনে সে বলে যে এমনি জীবনেও আদ্যাপে মানানো যাবে না, আমাকে আমার স্টাইলে ওরে মানাতে হবে। মেহের এবার আদ্যাপের পায়ে সুরসুরি দিতে আদ্যাপের হাত থেকে গ্লাস পড়ে যায়। আদ্যাপ মেহেরের দিকে তাকাতে মেহের ফ্লাইং ক্যাচ দেয় ওকে, যার কারণে আদ্যাপের গলায় যেন খাবার আটকে গিয়েছে। আবদুল্লাহ সাহেব বলে ওঠে, কী হয়েছে আদ্যাপ? তনু ওকে পানি দাও তো। যতবারই মেহেরের সাথে চোখাচোখি হচ্ছে মেহের ততবারই ফ্লাইং কিস দিচ্ছে, নয়তো চোখ টিপ দিচ্ছে। বেচারা আদ্যাপ তো না পারছে থাকতে আর না পারছে সরে আসতে। মেহের যে কী কারণে এমন করছে আদ্যাপ এটা ভালো মতোই জানে। এই মেয়ে যে ভবিষ্যতে ওকে জ্বালিয়ে মারবে এ নিয়ে ওর কোনো সন্দেহ নেই। মনে মনে আদ্যাপ বলে ওঠে, কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।